বন্ধুরা, যে অফিসে স্বামী চাপরাশি ছিল সেই একই অফিসে তালাকপ্রাপ্তা স্ত্রী আইএএস হয়ে এলো। তারপর যা ঘটল তাতে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, সকাল ৮টা বাজে, রাজ্যের বড় সরকারি অফিস বিহার রাজ্য সচিবালয় পটনার মূল গেটের সামনে একজন লোক দাঁড়িয়েছিল। অজয় সিং, খাকি ইউনিফর্ম পরা চাপরাশি, হাতে ঝাড়ু আর পোছা নিয়ে। তিনি অফিসের গেট পরিষ্কার করছিলেন, মুখে ঘামের ফোঁটা, চোখে শান্তি। প্রতিদিন সকালে তিনি এই কাজ দিয়েই দিন শুরু করতেন, নিঃশব্দে, সততার সঙ্গে, কোনো অভিযোগ ছাড়াই। একসময় তারও স্বপ্ন ছিল, বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান পড়তেন, লেকচারার হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তাকে তাড়াতাড়ি বাস্তবতা দেখিয়ে দিল। বাবার মৃত্যু, ঘরের দায়িত্ব আর পরিস্থিতি তাকে সেই জায়গায় এনে দাঁড় করাল যাকে লোকে চাপরাশি বলে। কিন্তু অজয় কখনো কাজকে ছোট মনে করেননি। তিনি বলতেন, কাজ যাই হোক, ঝাড়ু হোক বা ফাইলের, যদি সততার সঙ্গে করা হয় তাহলে দুটো থেকেই আলো বেরোয়। এই কথাগুলো এখন শুধু তার নিজের মধ্যেই গুঞ্জন করে, কারণ যে মেয়েটি এই কথা প্রথম শুনেছিল সে এখন তার জীবন থেকে চলে গেছে। নেহা শর্মা। ৮ বছর আগে তাদের তালাক হয়ে গেছে। নেহা বলেছিল, অজয়, তুমি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ দিয়ে ঘর চলে না। আমি জীবনে কিছু হতে চাই, আর তুমি আমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছ। অজয় তখন শুধু বলেছিলেন, ঠিক আছে নেহা, যদি আমার ছায়াতেও তোমার অন্ধকার লাগে তাহলে আমি সরে যাচ্ছি। আর তারপর তিনি চিরকালের জন্য সরে গেলেন। এখন তিনি সচিবালয়ে কাজ করেন, যে জায়গায় একসময় তিনি ইন্টারভিউ দিতে এসেছিলেন। চাকরি পাননি, পেয়েছিলেন চা, পানি আর ফাইল বয়ে নিয়ে যাওয়ার কাজ। আর তিনি তা মেনে নিয়েছিলেন, কারণ তাকে কারো কাছে কিছু প্রমাণ করার ছিল না, শুধু জীবন চালাতে হতো। ঘড়িতে ৮টা ৫ মিনিট। অজয় ঝাড়ু দেয়ালের পাশে রেখে গেট খুলতে গেলেন। ঠিক তখনই একটা চকচকে সাদা স্করপিও অফিসের বাইরে এসে থামল। ড্রাইভার তাড়াতাড়ি নেমে পিছনের দরজা খুলল, যেন কোনো সিনেমার দৃশ্য। গাড়ি থেকে নামলেন এক মহিলা, সাদা শাড়ি, গলায় ব্যাজ, হাতে ফাইল, মুখে আত্মবিশ্বাস, চোখে হালকা ক্লান্তি। অজয়ের হাত থেমে গেল। তিনি তাকে চিনে ফেললেন, নেহা। ৮ বছর পর সেই একই মুখ, সেই একই কণ্ঠ, সেই একই তেজ, শুধু এখন কপালে আইএএস ট্যাগ। নেহা গেটের কাছে এলেন। এক মুহূর্তের জন্য তার চোখ অজয়ের ওপর থেমে গেল। তারপর তিনি চোখ ফিরিয়ে নিলেন। ড্রাইভার বলল, ম্যাডাম, আপনার ব্যাগ। অজয় মাথা নিচু করে বললেন, গুড মর্নিং ম্যাডাম। সেই একই কণ্ঠস্বর যে ৮ বছর আগেই প্রতি সকালে বলত, গুড মর্নিং নেহা। নেহার পা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে শুধু বললেন, গুড মর্নিং। তারপর আর কিছু না বলে ভিতরে চলে গেলেন। অজয় তার গাড়ি চলে যেতে দেখলেন, তারপর ঝাড়ু তুলে নিলেন, যেন কিছুই হয়নি। কিন্তু ভিতরে তার হৃদয় যেন একটা পুরনো ক্ষত আবার অনুভব করছিল। কক্ষে পৌঁছে সরলা ম্যাডাম বললেন, এটা আপনার সিট, আজ থেকে আপনি এই বিভাগের নতুন সেক্রেটারি। নেহা মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন, কিন্তু জানালা দিয়ে বাইরে তাকাতেই গেটে সেই খাকি ইউনিফর্মের লোকটাকে দেখলেন, যিনি আগত অফিসারদের জন্য চেয়ার ঠিক করে দিচ্ছেন, পুরনো অভ্যাস অনুযায়ী প্রত্যেকের জন্য জায়গা করে দিচ্ছেন। নেহা এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিলেন। শান্তি, অফিসের সবচেয়ে পুরনো ক্লার্ক, ঘরে এসে বললেন, ম্যাডাম, আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের পুরনো চাপরাশি অজয় খুব ভালো মানুষ, অফিস তার ছাড়া অসম্পূর্ণ লাগে। নেহা কিছু বললেন না, শুধু হাসার চেষ্টা করলেন, কিন্তু গলায় কিছু একটা আটকে গিয়েছিল। সরলা ম্যাডাম বললেন, কখনো সময় পেলে তার গল্প শুনবেন, বুঝবেন সততা কেমন দেখতে হয়। নেহা ফাইলে মাথা ঝুঁকিয়ে নিলেন, কেউ যেন না দেখে ফেলে যে তার চোখে জল চিকচিক করছে। লাঞ্চের সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হল, কিন্তু ভিতরে কোথাও একটা পুরনো সম্পর্ক আবার জেগে উঠেছিল। নেহা প্রতিটি কোণে তার উপস্থিতি অনুভব করছিলেন, কখনো অফিসারদের চা দিতে, কখনো করিডোরে ফাইল বয়ে নিতে, কখনো গেটে গাড়ি পার্ক করাতে। ৮ বছর কেটে গেছে, কিন্তু অজয়ের মধ্যে সেই একই স্থিরতা, সেই একই সরলতা এখনও জীবন্ত। সন্ধ্যায় অফিস ছুটির পর অজয় গেট বন্ধ করছিলেন। নেহা বাইরে বেরোলেন। তার চোখ এক মুহূর্তের জন্য আবার তার ওপর আটকে গেল, কিন্তু কিছু বললেন না, শুধু ড্রাইভারকে বললেন, গাড়ি চালাও। আর অজয় পিছন থেকে দেখতে লাগলেন, যেন জীবন আবার সেই একই মোড়ে ফিরে এসেছে যেখানে তিনি তাকে শেষবার চলে যেতে দেখেছিলেন। পরের সকালে পটনার হাওয়া কেমন যেন অন্যরকম ছিল। নেহা ইচ্ছে করে আজ অফিসে তাড়াতাড়ি পৌঁছেছিলেন, চেয়েছিলেন কারো সঙ্গে কথা না বলে নিজের কাজে মন দিতে, কিন্তু ভাগ্য অন্য কিছু ভেবে রেখেছিল। গেটে অজয় সবার আগে এসে পৌঁছেছিলেন। প্রত্যেক আগত অফিসার কর্মচারীকে হেসে বলছিলেন, গুড মর্নিং। সবাই তাকে অজয় ভাইয়া বলে ডাকত। নেহা গাড়ি থেকে নামলেন, অনিচ্ছায় তার চোখ তার ওপর পড়ে গেল। অজয় মাথা নিচু করে বললেন, গুড মর্নিং ম্যাডাম।
নেহা কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর তাড়াতাড়ি ভিতরে চলে গেলেন, যেন সেই কণ্ঠ থেকে বাঁচতে চান যা তার হৃদয়ের পুরনো দরজা খুলে দিতে পারে। কক্ষে বসে ফাইল খুললেন, কিন্তু মন অন্য কোথাও। প্রতিটি পাতার মাঝে কোনো স্মৃতি উঁকি দিচ্ছিল। কলেজের দিনগুলো, কোচিংয়ের বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা অজয়, যিনি ছাতা ছাড়াই তাকে আগে আড়াল করতেন, সেই কণ্ঠ। নেহা, ভিজিস না, তুই অসুখে পড়ে যাবি। নেহা হঠাৎ ফাইল বন্ধ করে দিলেন, যেন অতীতকে আবার বন্ধ করে দেওয়ার চেষ্টা। কিছুক্ষণ পর সরলা ম্যাডাম এলেন। ম্যাডাম, আজকের মিটিংয়ে আপনাকে সেক্রেটারি হিসেবে স্বাগত ভাষণ দিতে হবে। নেহা হেসে বললেন, জি ম্যাডাম, আমি প্রস্তুত। তারপর সরলা ম্যাডাম বললেন, আর হ্যাঁ, প্রজেক্টের ইত্যাদি সব অজয়ই সামলাচ্ছে, কিছু লাগলে তাকে বলবেন। নেহার মুখ সামান্য শক্ত হয়ে গেল। ঠিক আছে, আমি দেখে নেব। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। অজয় দাঁড়িয়ে। ম্যাডাম, প্রজেক্টরের তার চেক করতে হবে। ভিতরে এসো। নেহা কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি ঝুঁকে টেবিলের নিচে তার লাগাচ্ছিলেন। তার হাতগুলো খুব যত্নে সাবধানে কাজ করছিল। নেহা তাকে দেখছিলেন। এই তো সেই হাত, যেগুলো তাকে স্কুটি থেকে পড়ে গেলে ধরে রেখেছিল। অজয় কাজ শেষ করে বললেন, এখন ঠিক আছে ম্যাডাম। নেহা আনুষ্ঠানিক স্বরে বললেন, থ্যাংক ইউ, আপনি যেতে পারেন। তিনি মাথা নিচু করে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় ঘরে সেই পুরনো দিনের সুগন্ধ রয়ে গেল। মিটিং শুরু হলো। নেহা স্টেজে উঠলেন, পুরো স্টাফ আর অফিসাররা সামনে বসে। তিনি বললেন, এই বিভাগের অংশ হওয়া আমার জন্য গর্বের। আমি চাই এই অফিস শুধু ফাইল নয়, জনগণের সেবার মন্দির হয়। সবাই হাততালি দিল। নিচে দাঁড়ানো অজয়ও হালকা হাসলেন। নেহার চোখ তার উপর পড়ল, কিন্তু তিনি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিলেন। মিটিং শেষ হওয়ার পর মন্ত্রীর সেক্রেটারি মিস্টার ভার্মা তাকে ডাকলেন। নেহাজি, আপনার আগমনে বিভাগের ইমেজ আরও মজবুত হবে। আর হ্যাঁ, অজয় আমাদের পুরনো স্টাফ, একটু সাদাসিদে কিন্তু বিশ্বস্ত। নেহা মাথা নেড়ে বললেন, জি, আমি দেখেছি। মিস্টার বর্মা হেসে বললেন, ওই অফিসের জন্য অনেক কিছু করেছে, অনেকবার ওভারটাইম ছাড়াই মাসের পর মাস কাজ করেছে। নেহার হৃদয়ে হালকা ধাক্কা লাগল। ওভারটাইম ছাড়া? হ্যাঁ, মিস্টার বর্মা বললেন, গত বছর বাজেট কম ছিল, তবুও প্রতিদিন আসত, বলতো অফিস আমার মন্দির, এটাকে বন্ধ হতে দেব না। এমন মানুষ এখন কোথায় পাওয়া যায় নেহাজি? নেহা কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হলো যেন কেউ তার অহংকারকে আয়নায় দেখিয়ে দিল। দুপুরে নেহা ক্যান্টিনে লাঞ্চ করতে গেলেন। ঠিক তখন অজয় কর্মচারীদের চা দিচ্ছিলেন। নেহা পাশ দিয়ে যাচ্ছিলেন, তার চোখ আবার থেমে গেল। একজন ক্লার্ক বলল, অজয় ভাইয়া, আপনিও একটু চা খান না? অজয় হেসে বললেন, ভাই, যে বাইরে দেয় সেই সবচেয়ে বেশি পান করে। নেহা তার কথা শুনলেন আর ধীর পায়ে পিছিয়ে গেলেন। তার ভিতরে যেন একটা পুরনো দরজা খুলে গেল, যেখানে তিনি নিজে যেতে চান না। সন্ধ্যায় স্টাফ চলে যাওয়ার সময় নেহার গাড়ি তৈরি ছিল, কিন্তু তিনি গেটের দিকে তাকালেন। অজয় এখনও সেখানে, অফিসের পুরনো নেমপ্লেট ঠিক করছেন, যেখানে লেখা সেবাই ধর্ম। তার কপালে ঘাম, কিন্তু মুখে তৃপ্তি। নেহা গাড়িতে বসলেন, কিন্তু তার চোখ বারবার গ্লাসে তার উপর আটকে যাচ্ছিল। মনে একটা কণ্ঠ উঠল, আমি কি সত্যিই ঠিক করেছিলাম? ড্রাইভার জিজ্ঞাসা করল, ম্যাডাম, চলব? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, চলুন। কিন্তু গাড়ি এগোতেই তার চোখ ভিজে উঠল। ৮ বছর আগে যাকে তিনি ব্যর্থ বলে ছেড়ে এসেছিলেন, সে আজও তার সরলতায় বেঁচে আছে। পরের দিন নেহা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে অজয় এক বান্ডিল ফাইল তার টেবিলে রেখে গেলেন। এগুলো নতুন নিয়োগের কাগজপত্র। রেখে যাও, নেহা উপরে না তাকিয়ে বললেন। তিনি ঘুরতেই নেহা ধীরে বললেন, অজয়। তিনি থেমে গেলেন। তুমি ঠিক আছো? অজয় হালকা হেসে বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি, এখন তো সব ঠিক, জীবনও, আমিও। নেহার কিছু বলতে পারলেন না, তার কণ্ঠ গলায় আটকে গেল। তিনি শুধু তাকে চলে যেতে দেখলেন, যেন ৮ বছর পর সেই একই প্রশ্ন ফিরে এসেছে, যার উত্তর এখনও অসম্পূর্ণ। সেই রাতে নেহা তার ফ্ল্যাটের বারান্দায় দেরি করে বসে রইলেন। সামনে শহরের আলো জ্বলছে, কিন্তু তার ভিতরে অন্ধকার। কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হৃদয়ে অদ্ভুত উত্তাপ। অজয়ের কথা, তার সরলতা, তার সেই হাসি বারবার মনে পড়ছে। জীবনও আর আমিও ঠিক আছি। এই সাধারণ উত্তরটা এত গভীর প্রভাব ফেলতে পারে
কখনো ভাবেননি। পরের দিন অফিসে হইচই। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি জোর কদমে। কর্মচারীরা রিহার্সালে ব্যস্ত। পুরো স্টাফ ছোটাছুটি করছে। নেহা মিটিং হলে ছিলেন, কিন্তু তার মন বার বাইরে যাচ্ছিল, যেখানে অজয় মঞ্চের তার চেক করছেন। গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে কর্মচারীদের হেসে কিছু বলছেন। সবাই তাকে অজয় ভাইয়া বলে ডাকছে, আর তিনি সমান সহজভাবে সবার সাহায্য করছেন। নেহা প্রথমবার গভীরভাবে লক্ষ্য করলেন, যাকে ৮ বছর আগে ব্যর্থ বলে মনে করেছিলেন, সে আজও তার কাজে একই মর্যাদা রেখেছে। তিনি ভাবতে লাগলেন, আমি কি ভুল ছিলাম, নাকি সময় তখন আমাকে শেখায়নি যে সত্যিকারের মূল্য কি? সন্ধে নামতে নামতে অফিস রঙিন আলোয় জ্বলে উঠল। গেটের বাইরে গাড়ির সারি, মঞ্চের সামনে চেয়ার ভর্তি। জাতীয় সঙ্গীতের পর অনুষ্ঠান শুরু হল। মঞ্চের পিছনে অজয় নিরন্তর ডিউটিতে। প্রতিটি শিশু ও কর্মচারীকে উৎসাহ দিচ্ছেন, ভয় পেও না ভাই, মঞ্চে সাহস নিয়ে যাও। নেহা নিজের সিটে বসে সব দেখছিলেন। সামনে অনুষ্ঠান চলছে, কিন্তু তার চোখ বার পিছনে ঘুরে যাচ্ছিল। অজয়ের ছায়ায় এখনও তাকে অস্থির করে তুলছে। রাত ৮টায় শেষ অনুষ্ঠান। আমাদের ভারত মহান নামে সাংস্কৃতিক উপস্থাপনা। মঞ্চে তেরঙ্গা পর্দা, চারদিকে রঙিন আলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একটা হালকা চটচটে শব্দ। কেউ ভেবেছিল মাইকের আওয়াজ, কিন্তু পরক্ষণেই পর্দার পিছনে ধোঁয়া উঠতে শুরু করল। আগুন, আগুন লেগেছে, কেউ চিৎকার করল, আর দেখতে দেখতে অফরাতফরি লেগে গেল। লোকে কাঁদতে কাঁদতে চেঁচাতে দৌড়াতে লাগল। মঞ্চের পিছনে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়েছিল। স্পার্ক থেকে পর্দায় আগুন ধরে গেছে। নেহাও ঘাবড়ে গেলেন। তিনি মঞ্চের দিকে দৌড়ালেন, সবাই বাইরে চলো, তাড়াতাড়ি! কিন্তু ৩ জন কর্মচারী আর নেহা নিজেই পিছনে থেকে গেলেন, কারণ বাইরের পথ ধোঁয়া আর শিখায় ঘেরা। লোকে ভয়ে চিৎকার করতে লাগল, ম্যাডাম, আমাদের বাঁচান! নেহা দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু দরজা ভিতর থেকে আটকে গেছে। ধোঁয়া বাড়ছে, শ্বাস নেওয়া কঠিন, বাইরে লোকে চেঁচাচ্ছে। কেউ বলল, ভিতরে লোক আটকে আছে। ঠিক তখন অজয় দৌড়ে এলেন। সরলা ম্যাডাম তাকে থামালেন, অজয়, ভিতরে যেও না, আগুন ছড়িয়ে গেছে। কিন্তু অজয় কিছু না বলে ধোঁয়ার মধ্যে ঢুকে পড়লেন। ভিতরে এত ধোঁয়া যে কিছু দেখা যাচ্ছে না। তিনি মুখে রুমাল বেঁধে চিৎকার করলেন, নেহাজি, লোক কোথায়? নেহা কাঁপা গলায় বললেন, এখানে, মঞ্চের কাছে। তিনি লড়খড়াতে লোকগুলোকে নিজের পিছনে লুকিয়ে রাখছিলেন। অজয় পৌঁছে এক একে কোলে তুলে নিতে লাগলেন। একজনকে বাইরে পৌঁছে দিয়ে আবার ভিতরে দৌড়ানেন। দ্বিতীয়জনকে বাঁচালেন, তৃতীয়জনকেও। এখন শুধু নেহা বাকি। তিনি দুর্বল হয়ে পড়েছেন, কাশিতে শ্বাস প্রায় বন্ধ। অজয় তার হাত ধরলেন, সেই হাত যা ৮ বছর আগে তিনি ছেড়ে দিয়েছিলেন। তিনি ঝুঁকে বললেন, ভয় পেও না, আমি আছি। নেহাও কাপা হাতে তার হাত শক্ত করে ধরলেন। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। অজয় তাকে কোলে তুলে বাইরের দিকে দৌড়ালেন। ধোঁয়ায় তার মুখ কালো হয়ে গেছে, কিন্তু চোখে সেই একই জেদ, যতক্ষণ না তাকে বাঁচাই আমি থামব না। লোকে দরজা খুলে দিল। অজয় বাইরে বেরোলেন, নেহা তার কোলে। চারদিকে ভিড় জমে গেল। সবাই নিরাপদ, কিন্তু অজয়ের হাত আর মুখ পুড়ে গেছে। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, কিন্তু হাসলেন, সব ঠিক আছে, সবাই নিরাপদ। নেহা ধীরে চোখ খুললেন। তার শ্বাস ভারী, কিন্তু প্রথম যে কণ্ঠ শুনলেন, নেহাজি, আপনি ঠিক আছেন তো? তিনি কেঁদে ফেললেন, অজয়, আমি নিজের ভুলে তোকে হারিয়েছিলাম, আর তুই আজ আমাকে ফিরিয়ে দিলি, নিজের জীবনের দামে। অজয় হেসে বললেন, কিছু সম্পর্ক ভাঙে না, শুধু পরীক্ষা হয়। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। নেহা তার মুখ ধরলেন, না অজয়, তুই আর কিচ্ছু বলবি না, তুই অনেক বলেছিস, এবার আমার পালা। তার অশ্রু অজয়ের পোড়া হাতে পড়ছিল। এখন সবাই নিরাপদ, পুরো অফিস তাকে হিরো বলছে। কিন্তু নেহার চোখে শুধু একটা কথাই ঘুরছে, যাকে আমি অপমান করে ছেড়ে এসেছিলাম, সে আজ আমার সম্মান হয়ে উঠেছে। অজয়কে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নেহা হাসপাতালের করিডোরে বসেছিলেন। তার কাপড় এখনও ধোয়া আর ছাইয়ে মাখা। হাত কাঁপছে, চোখ ফুলে গেছে, কিন্তু চোখ আটকে আছে একটা দরজায়, আইসিইউ নম্বর ৩। ভিতরে অজয়, অক্সিজেন মাস্ক, হাতে ব্যান্ডেজ, মুখ ধোয়ায় পোড়া। ডাক্তার বেরিয়ে এসে বললেন, চিন্তা করবেন না, এখন জীবনের ঝুঁকি নেই, কিন্তু বিশ্রাম দরকার। নেহা মাথা নিচু করলেন, যেন তার সবচেয়ে বড় শাস্তি মাফ হয়ে গেল। পরের সকালে অজয়ের চোখ খুলল। তিনি চারদিকে তাকালেন, মেশিনের শব্দ, সাদা দেয়াল, আর পাশের চেয়ারে বসা নেহা। তার চুল খোলা,
মুখ ক্লান্ত কিন্তু চোখে শান্তি, সেই শান্তি যা অনুতাপের পর আসে। অজয় ধীরকণ্ঠে বললেন, আপনি পুরো রাত এখানেই ছিলেন? নেহা ধীরে বললেন, হ্যাঁ, আর কোথায় যেতে পারতাম? কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা। তারপর নেহা বললেন, অজয়, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ বুঝলাম সত্যিকারের হার সেটা নয় যা অন্যের কাছ থেকে হয়, বরং যা নিজের কাছ থেকে হয়। আর আমি নিজের কাছ থেকেই হেরে গিয়েছিলাম। অজয় হাসলেন, হার জিত ছেড়ে দাও নেহা, জীবন তো শুধু শেখার নাম। তুই একসময় আমাকে ছেড়ে গিয়েছিলি, আজ জীবন আমাকে আবার তোর কাছে এনে দিল। নেহার পাপড়িতে জল নেমে এলো। যদি সময় পিছিয়ে যেতে পারত, তাহলে হয়তো আমি সবকিছু অন্যরকম করতাম। অজয় মাথা নেড়ে বললেন, না, সময় যা করে তা সঠিকই করে। তুই যদি তখন আমাকে না ছেড়ে যেতিস, তাহলে হয়তো আমি কখনো নিজেকে বুঝতে পারতাম না। দিন কাটতে লাগল। অজয় ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন, আর অফিসে তার নামে একটা সম্মান অনুষ্ঠান হল। মঞ্চে তাকে সচিবালয় হিরো পুরস্কার দেওয়া হল। কর্মচারীরা ফুল ছড়াল, অফিসাররা হাততালি দিলেন, আর নেহা মঞ্চে দাঁড়িয়ে রইলেন, চোখে গর্ব আর গভীরতা মিশ্রিত। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল, নেহা সেখানেই দাঁড়িয়ে। অজয় কাছে এলেন। এখন তো সব ঠিক আছে ম্যাডাম। নেহা বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, শুধু একটা জিনিস বাকি। কি? থ্যাংক ইউ বলা। কোন জন্য? যে জিনিস তুমি আমাকে শিখিয়েছ, মানবতা আর ক্ষমা। অজয় হেসে বললেন, ক্ষমা তো তোকে আমার কাছ থেকে চাইতে হবে। আমি তোর ছাড়াও বেঁচেছিলাম, কিন্তু অসম্পূর্ণ ছিলাম। নেহা হাত বাড়ালেন। হয়তো এখন সময় এসেছে পুরনো পাতা পড়িয়ে নতুন গল্প লেখার। অজয় তার হাত ধরলেন, ধীরে বললেন, এবার আমি ছাড়ব না। নেহা হেসে বললেন, এবার আমিও না। কয়েক মাস পর পটনার সেই সচিবালয় প্রাঙ্গণে আবার একটা অনুষ্ঠান, কিন্তু এবার মঞ্চে ফুল, শাল বা সার্টিফিকেট নয়। সেখানে পণ্ডিতজি বসে, মণ্ডপে অজয় আর নেহা মুখোমুখি। অজয় চাপরাশির ইউনিফর্ম ছেড়ে সাদা কুর্তায়, নেহা লাল শাড়িতে, সাধারণ কিন্তু সুন্দর, যেন নতুন শুরুর প্রতীক। চারদিকে কর্মচারীরা হাততালি দিচ্ছে। অজয় ভাইয়ার বিয়ে হচ্ছে। 7 পাক পূর্ণ হলে নেহা তার চোখে চোখ রেখে বললেন, এবার আর অহংকার থাকবে না, দূরত্ব থাকবে না, এবার প্রতি সকাল তোর নামে হবে। অজয় হেসে বললেন, আর প্রতি সন্ধ্যা তোর আলোয় ডুবে যাবে। কিছু মাস পর অফিসের গেটে নতুন নেমপ্লেট লাগল। সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই, আর প্রেমের চেয়ে বড় কোনো কর্তব্য নেই। নিচে লেখা, নেহা ও অজয় এডুকেশন ফাউন্ডেশন। এখন দুজনে নিজেদের উপার্জন থেকে গরিব শিশুদের জন্য ফাউন্ডেশন খুলেছেন। সেখানে বিনামূল্যে কোচিং দেওয়া হয়। প্রতি সকালে অজয় গেটে শিশুদের গুড মর্নিং বলেন, আর নেহা ক্লাসরুমে যান, যেখানে দেয়ালে একটা ছবি ঝোলানো, একটা পোড়া মঞ্চের ছবি, আর তার নিচে লেখা, কখনো কখনো ছাই থেকেও আলো বেরোয়। এখন তারা বেশি কথা বলেন না, কারণ আর বলার দরকার নেই। তাদের নীরবতাই এখন উত্তর, যা বলে সত্যিকারের ভালোবাসা সেই, যা সময়, ভুল আর দূরত্ব সব সহ্য করে ফিরে আসে। বন্ধুরা, ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সময়ের ছাইয়ের মধ্যেও তার শিখা নিভে না। দেরি হতে পারে, কিন্তু যে ফিরে আসে সে শুধু মানুষ নয়, ভাগ্য হয়ে ওঠে। কিন্তু যদি সময় আপনাকে দ্বিতীয় সুযোগ দেয়, আপনি কি আপনার অজয় বা নেহাকে আবার গ্রহণ করবেন? কমেন্টে অবশ্যই লিখুন। আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ খুশি থাকুন, সম্পর্কের মূল্য বুঝুন এবং আপনজনদের সঙ্গে সব সময় থাকুন।